বর্তমানে কিডনি রোগ বেড়ে যাওয়ার অন্যতম যে কারণগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে মানুষের ডায়েটারি হ্যাবিট, সেডেন্টারি লাইফস্টাইল। অনেকে মনে করেন যে যত বেশি পানি খাবে তত ভালো থাকবে কিডনি, এটার আসলে কোনো ভিত্তি আছে কিনা? প্রত্যেক মানুষের তার ওজনের প্রতি কেজি ওজনের জন্য 30 থেকে 40 মিলিলিটার পানি জরুরি। কোন কোন কিডনি রোগ চিকিৎসায় সুস্থ হয়? ডেফিনেটলি ডায়ালিসিস একজন মানুষের জন্য হচ্ছে আশীর্বাদ স্বরূপ, এবং ডায়ালিসিস যতদিন ছিল না কিডনি রোগীর আয়ুও ছিল না। জানেন কি, আপনার অজান্তেই শরীরে বাসা বাঁধতে পারে এক নীরব ঘাতক কিডনি রোগ। বর্তমানে এটিও দিন দিন নীরব ঘাতক হয়ে উঠছে। চিকিৎসা বিজ্ঞানে একে সাইলেন্ট কিলার হিসেবে চিহ্নিত করা হয়। ধীরে ধীরে এই নীরব ঘাতক বহু গুণে বাড়ছে। শতকরা 70 থেকে 80% কিডনি নষ্ট হওয়ার আগ পর্যন্ত যার কোনো বড় লক্ষণই প্রকাশ পায় না, অথচ সামান্য সচেতনতাই পারে এই ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচাতে। দর্শক, আজকের বুদ্ধিবাড়িতে আমরা আলোচনা করব কিডনি রোগের নানা দিক এবং এই নীরব ঘাতকের হাত থেকে সুরক্ষিত রাখার উপায় নিয়ে। আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ আব্দুস শুকুর, মেডিসিন ও কিডনি রোগ বিশেষজ্ঞ, জাতীয় কিডনি ইনস্টিটিউট ও হাসপাতাল। স্যার, আপনাকে স্বাগত বুদ্ধিবাড়িতে। আপনাকে ধন্যবাদ। স্বাগত বুদ্ধিবাড়ির সকল দর্শক মণ্ডলীকে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমরা কিডনি রোগ নিয়ে কথা বলছি এবং শুরুতে আসলে বলছিলাম নীরব ঘাতক। এই যে কিডনি রোগকে এখন নীরব ঘাতক কেন বলা হচ্ছে? আসলে কিডনি রোগকে নীরব ঘাতক বলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণ, সেটা হচ্ছে কিডনির নিজস্ব কর্মদক্ষতা এবং কর্মসক্ষমতা। আচ্ছা, আমরা জানি যে আমাদের শরীরে প্রত্যেক মানুষের 2টি করে কিডনি রয়েছে। একটি করে কিডনিতে 1 মিলিয়ন বা 10 লক্ষ করে নেফ্রন থাকে। এই নেফ্রন হচ্ছে কিডনির গঠন ও কার্যকরী একক। তাহলে 2টি কিডনিতে সক্ষম নেফ্রনের সংখ্যা হচ্ছে কম বেশি সবার জন্য 20 লক্ষ বা 2 মিলিয়ন। সবচেয়ে মজার তথ্য হচ্ছে যে একজন মানুষের কিডনিকে সুস্থ রাখতে, শরীরকে সচল এবং সুস্থ রাখতে কিডনিকে যে পরিমাণ কাজ করতে হয়, সেই কাজ করার জন্য একই সঙ্গে আসলে 20 লক্ষ নেফ্রনকে কাজ করতে হয় না। আচ্ছা, ধারণা করা হয় 50 থেকে 60% পর্যন্ত নেফ্রন কাজ করলেই যথেষ্ট। আচ্ছা, যার কারণে কোনো মানুষ যদি অন্য কোনো মানুষকে একটি কিডনি ডোনেটও করে, তাহলে দেখবেন যে একটা কিডনি তিনি সুস্থ আছেন। তার মানে একটা কিডনি নাই মানে 50% নেই, তারপরেও তার কিডনির কোনো সমস্যা নেই। আচ্ছা, এই যে কিডনির যে বিশাল সক্ষমতা, আচ্ছা, এই বিশাল সক্ষমতার জন্যই আসলে নেফ্রনগুলো অনেক পার্সেন্ট নেফ্রন নষ্ট হয়ে গেলেও বলা যায় যে 60 to 70% নেফ্রন যদি পুরোপুরি নষ্ট হয়ে যায়, তাহলে 30 to 40% যদি নেফ্রন থাকে, তাহলেও দেখা গেল তার ক্রিয়েটিনিন বাড়ে না। আচ্ছা, এই যে তার নিজস্ব একটা সক্ষমতা, এই সক্ষমতার জন্যই আসলে কিডনি রোগ নীরব ঘাতক হিসেবে বড় হয়, গড়ে ওঠে। কি কি আসলে সমস্যা হয়ে থাকে কিডনিতে? নীরব ঘাতক যেহেতু, জি, তাহলে আসলে কোনো ধরনের কোনো সমস্যাই থাকে না। আচ্ছা, বিশেষ করে 80 থেকে 90% পর্যন্ত একজন মানুষের কিডনি নষ্ট হওয়ার আগ পর্যন্ত জি, বলতে গেলে তেমন কোনো লক্ষণও থাকে না। আচ্ছা, যখন বিশেষ কোনো অসুবিধায় পড়ে যায়, কিডনি একদম অ্যাডভান্স স্টেজে, স্টেজ 4, স্টেজ 5 পর্যন্ত চলে যায়, তখন দেখা গেলো তার দুর্বলতা, ক্ষুধামন্দা, বমি বমি ভাব, ক্লান্তি, অস্থিরতা, এই ধরনের নানাবিধ সমস্যা, যেগুলো কিন্তু কিডনি রোগের জন্য স্পষ্ট বা স্পেসিফিক বিশেষ কোনো লক্ষণ হিসেবে বিবেচিত করা যায় না। যার কারণে বলা যেতে পারে মোটা দাগে যে একটি বিশাল সময় পর্যন্ত কিডনির কোনো লক্ষণই থাকে না। আবার যখন লক্ষণগুলো প্রকাশিত হয়, সেই লক্ষণগুলো যে সমস্ত লক্ষণ, সেগুলো অনেকেই সাধারণ দুর্বলতা হিসেবে বা রক্তশূন্যতা হিসেবে মনে করে থাকে। যার কারণে প্রথমত লক্ষণহীন, দ্বিতীয়ত যে সমস্ত লক্ষণ সেগুলো সাধারণ, এবং তৃতীয়ত বিশেষ কোনো লক্ষণ না থাকার কারণে আসলে কিডনি রোগকে সুস্পষ্টভাবে নির্ণয় করা খুবই কঠিন। আমরা এক পর্যায়ে দেখি যে এই পর্যায়ে গিয়ে আসলে বিকল হয়ে যাচ্ছে, তার কোনো লক্ষণ নাই, কিন্তু যখন আসলে চিকিৎসকদের কাছে যাচ্ছেন বা তখন কিডনি একদম বিকল পর্যায়ে চলে গেছে। এই যে আগে লক্ষণগুলো প্রকাশ পাচ্ছে না, তখন আসলে এই প্রাথমিক পর্যায়ে কিডনি সুস্থ রাখতে আসলে কিংবা কিডনির কোনো সমস্যা হয়েছে কিনা সেটি বুঝতে আসলে করণীয় কি? প্রথমত, যদি আপনার বয়স 40-এর কম থাকে এবং আপনার যদি কোনো কোমরবিডিটি না থাকে, তার মানে হচ্ছে আপনার যদি কোনো ডায়াবেটিস, প্রেশার অথবা অন্য কোনো দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত না হন, আচ্ছা, তাহলেও আপনাকে অন্তত বছরে একবার করে
কিডনি পরীক্ষা করে নেওয়া উচিত, কারণ কিডনির কোনো সুস্পষ্ট লক্ষণ আপনি এই সময়ে পাবেন না। আর যাদের কোমরবিডিটি আছে, জি, বিশেষ করে ডায়াবেটিস মেলাইটাস আছে এবং উচ্চ রক্তচাপ বা হাই প্রেশার আছে, আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে যাদের প্রেশার আছে এবং যাদের ডায়াবেটিস আছে, প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময়ে আপনার এই ডায়াবেটিস এবং আপনার এই হাই প্রেশার কোনো না কোনোভাবে কিছু না কিছু আপনার কিডনির ক্ষতি করে ফেলছে। সুতরাং যদি আপনার এই ধরনের কোনো অসুখ থেকে থাকে, অন্তত বছরে 2 বার করে আপনাকে পরীক্ষা করে নিতে হবে। আচ্ছা, বছরে 2 বার যাদের কোমরবিডিটি আছে তাদের জন্য এবং যারা সুস্থ আছেন তাদের একবার করে করতে বলছেন, সেক্ষেত্রে আসলে কি পরীক্ষা করতে পারে বা কি পরীক্ষা করলেই তিনি নিশ্চিত হবেন যে তার কিডনি ভালো আছে কিংবা কোনো সমস্যা আছে? কিডনির পরীক্ষা করার জন্য মূল কথা হচ্ছে যে আমার কোনো কিডনির বিশেষ ধরনের কোনো অসুস্থতা আছে কি নাই, জি, এটা বোঝার জন্য 3টি পরীক্ষা করলেই যথেষ্ট। জি, একটি হচ্ছে প্রস্রাবের রুটিন অ্যানালাইসিস, ইউরিন ফর রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। আরেকটি হচ্ছে রক্তের, এটা সেরাম ক্রিয়েটিনাইন। আরেকটি হচ্ছে ইমেজিং আলট্রাসোনোগ্রাম অফ কেওবি রিজন বা কিডনির আলট্রাসোনোগ্রাম। জি, এই 3টি পরীক্ষা করলেই যথেষ্ট যে আমার কিডনিতে কোনো সমস্যা আছে কি নাই সেটা সুস্পষ্টভাবে বোঝা যাবে। এই পরীক্ষাগুলো করতে কি কোনো একদম বিশেষায়িত হাসপাতালে যাওয়ার প্রয়োজন পড়ে কিনা বা কোথায় করতে পারবে? মোটেও তেমন কোনো ব্যাপার নেই। সরকারি হাসপাতালে এই প্রায় উপজেলা লেভেল পর্যন্তই জি, এই পরীক্ষাগুলো করার ব্যবস্থা আছে। সরকারি হাসপাতালগুলোতে ইউরিন পরীক্ষা করতে 20 থেকে 50 টাকা, ক্রিয়েটিনিন করতে 50 টাকা, আলট্রাসোনোগ্রাম করতে হয়তো 200 টাকা লাগে। তার মানে একটি সরকারি হাসপাতালে মোটামুটি 300 টাকার মধ্যেই আপনি এই পরীক্ষাগুলো করে ফেলতে পারবেন। আরেকটা প্রশ্ন যেটি আসলে বারবারই বলা হয় যে এই যে কিডনি, আপনি 40 বছর নিচের কথা বলছেন এবং উপরের কথা, এবং শুধু কি বয়স্কদের, তরুণদের কি কিডনি রোগ হচ্ছে কিনা? ডেফিনেটলি কিডনির অসুবিধা আসলে বাই বর্ন হতে পারে ছোট থেকেই। আচ্ছা, বিশেষ করে ছোট ছোট বাচ্চা জন্মের পরে যাদের স্ট্রাকচারাল কোনো অ্যাবনর্মালিটিস থাকে, জি, যেমন পেলভি ইউরেটারিক জাংশন থাকে, বেসিক ইউরেটারিক জাংশন থাকে এবং স্পেশালি পোস্টেরিয়র ইউরেথ্রাল ভাল্ব থাকে, কিছু রোগ থাকে গঠনগত। এই সমস্ত রোগগুলো থেকেই দেখা গেল যে ধীরে ধীরে রক্তনালীগুলো মানে কিডনির নালীগুলো আটকে যায়, অবস্ট্রাকটিভ নেফ্রোপ্যাথি ডেভেলপ করে এবং এটা পর্যায়ক্রমে আস্তে আস্তে কিডনির উপর ব্যাকওয়ার্ড প্রেশার পড়ে, সেখান থেকে নেফ্রনগুলো নষ্ট হয়ে যায়, অবস্ট্রাকটিভ নেফ্রোপ্যাথি হয়, যেটা স্থায়ীভাবে কিডনি বিকল বা সিকিডি রোগের সৃষ্টি করে। বাচ্চাদের ক্ষেত্রে এই অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি এটা হলো মূলত কিডনি নষ্টের মূল কারণ। আচ্ছা, সে হিসেবে বাচ্চাদের তো অবশ্যই হতে পারে। এছাড়া 2 থেকে 4 বছরের বাচ্চাদের ইউরিন দিয়ে প্রোটিন যায়, এখানে গ্লোমেরুলোনেফ্রাইটিস বা নেফ্রোটিক সিন্ড্রোম, আমরা আমাদের ভাষায় বলে থাকি মিনিমাল চেঞ্জ ডিজিজ MCD, এই রোগ হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, তরুণ রোগী কেমন পাচ্ছেন আপনার চেম্বারে? যথেষ্ট পরিমাণে। এর কারণ কি বেড়ে যাওয়ার? তরুণ রোগী পাওয়ার হচ্ছে কয়েকটা কারণ আছে। প্রথম কথা হচ্ছে যে বাচ্চাদের কিডনির প্রদাহজনিত রোগ হয় গ্লোমেরুলোনেফ্রাইটিস, এখানে ইউরিন দিয়ে প্রচুর পরিমাণে অ্যালবুমিন পাস করে, যেটা ইউজুয়ালি পাস কখনোই করে না। আচ্ছা, এখানে যত বেশি ইউরিন চলে যায়, ইউরিনে অ্যালবুমিন চলে যাবে, তার শরীর তত বেশি ফুলে যাবে, গ্লোমেরুলোনেফ্রাইটিস হবে। এইটা যদি আনট্রিটেড থাকে অথবা মিল ট্রিটেড হয় অথবা ইনএডিকুয়েট ট্রিটমেন্ট হয় অথবা নন রেসপন্সিভ টু এডিকুয়েট ট্রিটমেন্ট, তাহলে দেখা গেল যে দীর্ঘস্থায়ীভাবে এখান থেকে তার কিডনি রোগের সিকিডি রোগের সৃষ্টি হতে পারে। এর বাইরে যেটা বললাম যে স্ট্রাকচারাল ডিজিজগুলো আছে, সেগুলো পেলভি ইউরেটারিক জাংশন অবস্ট্রাকশন, ভেসিকুলেটরি রিফ্লেক্স জাংশন অবস্ট্রাকশন, পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভ, স্ট্রিকচার ইউরেথ্রা, এই ধরনের যে অসুখ বিসুখগুলো থেকে থাকে এগুলো ইয়ং বয়সে হয়ে থাকে এবং এইখান থেকে দেখা গেল পরবর্তীতে কিডনি রোগের সৃষ্টি হতে পারে। আমরা এই জেনারেশন এখন আসলে যে এই লাইফস্টাইল লিড করি, এই লাইফস্টাইলের সাথে কোনো সম্পর্ক আছে কিনা? আনডাউটফুলি অবশ্যই সম্পর্ক আছে। বর্তমানে কিডনি রোগ বেড়ে যাওয়ার অন্যতম যে কারণগুলো রয়েছে, জি, অনেকগুলো কারণ আছে। জি, তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে মানুষের ডায়েটারি হ্যাবিট, সেডেন্টারি লাইফস্টাইল। আচ্ছা, এখানকার বাচ্চারা তাদের পা জোড়াকে ব্যবহার করতে চায় না, মোটেও ব্যবহার করে না। তাদের ফিজিক্যালি অ্যাক্টিভিটি বলতে গেলে খুবই কম। জি, ফিজিক্যালি অ্যাক্টিভিটি বলতে গেলে শুধু বুড়ো আঙ্গুলে ব্যবহার হয় ফেসবুকে জি, বা গেমসে, হ্যাঁ, জি, তাছাড়া কিন্তু তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি বলে আসলে অন্য কোনো কিছু তার হয় না। জি, এই যে তার লাইফস্টাইল, এটা একটা অন্যতম বড় কারণ। এর পাশাপাশি তার ডায়েট বা ডায়েটারি হ্যাবিট, আচ্ছা, খাবারের যে খাদ্যাভ্যাস যেটা, সেটা তো খুবই বাজে রকমের খারাপ। আমরা বাহারি খাবার বলতে বা মুখরোচক ওপর সোসাইটি আপার সোসাইটিদের খাবার বলতে যে সমস্ত খাবার বুঝে থাকি, প্রায় সবগুলোতে মধ্যে ফুড অ্যাডিটিভস যোগ করা হয় আচ্ছা, এবং এখানে বিভিন্ন ধরনের রং কেমিক্যাল প্রিজারভেটিভ যোগ করা হয়ে থাকে, জি, যেগুলো দীর্ঘস্থায়ীভাবে
কিডনি রোগের জন্য ক্ষতির একটা অন্যতম বড় কারণ। ব্যথানাশক ওষুধের কোনো প্রভাব আছে কিনা কিডনির জন্য? ব্যথানাশক ওষুধ না, আরও অনেক ওষুধ আছে আচ্ছা, যেগুলো কিডনি রোগের অন্যতম বর্তমানে কারণ বলে স্বীকৃত। আচ্ছা, সেগুলো আপনার ব্যথার কথাটা আগে বলি, যে পেইন কিলার, ব্যথানাশক যে ওষুধ, জি, তার হচ্ছে দুই ধরনের ইফেক্ট আছে। একটা হচ্ছে কিউমুলেটিভ ইফেক্ট, মানে একটা ওষুধের মাত্রা একটা কত পরিমাণ আপনি খাবেন, সেই পরিমাণটা ওভারকাম যদি হয়ে যায় তখন সেটা আপনার কিডনির ক্ষতি করতে পারে। জি, কিন্তু আরেকটা হচ্ছে সাংঘাতিক, এটা হলো ইডিওসিনক্রেটিক টাইপ। তার মানে একটা পেইন কিলার একটা ডোজ খেলেই আপনার যথেষ্ট। জি, যেমন আমি আমার লাইফে দেখেছি, জাস্ট একটা কিটোলাক ইঞ্জেকশন নিয়ে একটা ছেলের কিডনি ড্যামেজ হয়েছে। আচ্ছা, আমি পেয়েছি, আমার লাইফে পেয়েছি। তার মানে কিডনির ওষুধ যে অনেক দিন ধরে অনেক পরিমাণে খেতে হবে ব্যাপারটা কিন্তু সেরকম নয়। সামান্য এখানে এক বেলায় একটা ডোজ যদি খান সেখান থেকে আপনার কিডনির অসুখ হতে পারে। আচ্ছা। সুতরাং এই ব্যাপারে তো অবশ্যই সচেতনতার খুবই জরুরি। এর পাশাপাশি কিন্তু নিয়মিত অ্যাসিডিটির বড়ি, গ্যাসের বড়ি, যেটা আমাদের এখন জাতীয় বড়ি, এক একটা কোম্পানি এক একটা গ্যাসের বড়ি কোটি কোটি টাকা সেল করছে। জি, এই যে গ্যাসের ওষুধ, সেখান থেকে অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস ডেভেলপ করে হঠাৎ করে, অথবা দীর্ঘমেয়াদী ক্রনিক ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস ডেভেলপ করে। আচ্ছা, এর বাইরে আছে অ্যান্টিবায়োটিক, তার সাথে আছে অল্টারনেটিভ যে মেডিসিনগুলো আছে যেগুলো বাজারে প্রচলিত, যে এর কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আচ্ছা, মূলত পৃথিবীর নিয়ম হচ্ছে যেখানে ক্রিয়া আছে সেখানে সেখানে অবশ্যই প্রতিক্রিয়া আছে। হয়তো এটা বোঝা যাবে, হয়তো বোঝা যাবে না, হয়তো দৃশ্যমান, হয়তো অদৃশ্যমান, ভিজিবল আর ইনভিজিবল। এই যে অল্টারনেটিভ মেডিসিন বলতে যা বোঝায়, আয়ুর্বেদিক ওষুধ, কবিরাজি ওষুধ, জি। গাছান্ত ওষুধ, হোমিওপ্যাথিক ওষুধ, এগুলো দীর্ঘস্থায়ী প্রভাব আছে কিডনি রোগের, এবং এখান থেকে কিডনি রোগ অবশ্যই হওয়ার সম্ভাবনা আছে। এর বাইরে একটা কথা হচ্ছে স্টেরয়েড জাতীয় ওষুধ, আচ্ছা, যেগুলো মানুষ অনেকে স্বাস্থ্য বাড়ানোর জন্য খেয়ে থাকে, জি, অনেকে ইচ্ছামতো ব্যথার ওষুধ ব্যথার জন্য খেয়ে থাকে, যে কোনো কিছু স্টেরয়েড জাতীয় ওষুধ খায়, অ্যালার্জির জন্য খায়। জি। এই ধরনের ওষুধগুলো কিডনি রোগের জন্য খুবই হার্মফুল। অনেকে মনে করেন যে যত বেশি পানি খাবে তত ভালো থাকবে কিডনি, এটার আসলে কোনো ভিত্তি আছে কিনা? নদীতে পানি থাকলে নদী সচল, না থাকলে মরা নদী। জি। কিন্তু পানি যদি বেশি থাকে তাহলে বন্যা। আচ্ছা, পৃথিবীর কোনো কিছুই আসলে এক্সেস ভালো নয়। জি, পানি খাইলে কিডনি ভালো থাকবে, ইহা হলো পর্যাপ্ত পানি খেলে কিডনি ভালো থাকবে। আচ্ছা, শব্দটা আসলে, বাক্যটা এরকম একটু ঘোরায় দিতে হবে, জি। যে পর্যাপ্ত পানি কিডনির জন্য সহায়ক। আচ্ছা, তাহলে আমাদের প্রতিদিন আসলে কী পরিমাণ পানি খাওয়া উচিত? জি, যদি আপনার কোনো ধরনের কোমরবিলিটি, বিশেষ করে কিডনি রোগ না থেকে থাকে, তাহলে আপনার পানির পরিমাণ হবে হচ্ছে, দুইটা ফর্মুলা আছে। একটা হচ্ছে 30 to 40 মিলি পার কেজি পার ডে। জি, আপনার ওজন যদি 60 কেজি হয়ে থাকে, তাহলে 40 মিলি করে ধরলে 40 গুণন 60 সমান 2400 মিলি বা 2.5 লিটারের কাছাকাছি পানি আপনার শরীরের জন্য একেবারেই যথেষ্ট। জি, আরেকটি মেথড হচ্ছে যে আপনার ওজন যত, আপনি তার দ্বিগুণ পানি যতক্ষণ জেগে থাকবেন ততক্ষণ খাবেন। আচ্ছা, যেমন ধরেন আপনার ওজন যদি 60 কেজি হয়, তাহলে 120 মিলি পানি আপনি প্রতি ঘন্টায় খেতে হবে। খেবেন। তাহলে আপনার যদি 18 ঘন্টা জেগে থাকেন, তাহলে দেখবেন ঘুরে ফিরে 2.5 লিটারের কাছাকাছি আসবে। আচ্ছা, তার মানে হচ্ছে যে 30 to 40 মিলি পার কেজি পার ডে। প্রত্যেক মানুষের তার ওজনের প্রতি কেজি ওজনের জন্য 30 থেকে 40 মিলিলিটার পানি জরুরি। এর বেশি পানিও কাম্য নয়, কম হলে তো অসুবিধা। আর যারা কিডনি রোগী তাদের পরিমাণটা কেমন হবে? কিডনি রোগী হলো, কিডনির তো বিভিন্ন রোগ আছে। আমরা তো আসলে কিডনি রোগ বলতে সবাই সিকিডনি রোগীকে বলে থাকে। কিডনির তো আসলে অনেক রোগ আছে। জি, এখন আমাদের যে মেইন কনসার্ন যেটা সিকিডি বা ক্রনিক কিডনি ডিজিজ, জি, এই রোগীদের জন্য পানির পরিমাণটা নির্ভর করে হচ্ছে তার শরীরে পানির অবস্থান, তার অবস্থানের পাশাপাশি তার কিডনি রোগের কোন ধরনের ধাপে তিনি আছেন, তার উপর ভিত্তি করে একটা ইন্ডিভিজুয়ালাইজড একটা ডিসিশন হয়। এটার কোনো জেনারেল কোনো নিয়ম নেই। সেটি আসলে চিকিৎসকই নির্ধারণ করবে। চিকিৎসক রোগীর কন্ডিশন, তার শরীরে যে পানির তারতম্য, পানির অবস্থান, পানির শূন্যতা আছে না পানি বেশি আছে, পানি বেশি থাকলে কত পরিমাণ বেশি আছে, জি। তার সাথে তিনি কিডনির কোন স্টেজে আছে, এই সমস্ত কিছু বিবেচনা করে আসলে ডক্টর সিদ্ধান্ত দেয় যে ওই পার্টিকুলার পেশেন্ট কি পরিমাণ পানি কতটুকু খাবেন। পানি খাবে। চিকিৎসার ক্ষেত্রে যদি আসে, চিকিৎসা পদ্ধতি কি রয়েছে আমাদের দেশে? চিকিৎসা পদ্ধতি মানে আপনি আসলে কি সিকিডি রোগকে বোঝাচ্ছেন? জি, কিডনির যে সিকেডি, যদি বলতে চাই যে কিডনি রোগের যে কি কি চিকিৎসা পদ্ধতি আমাদের রয়েছে। আচ্ছা, সিকিডি রোগের, সিকিডি মানে হচ্ছে আপনাকে প্রথম বুঝতে হবে যে সিকিডি কি জিনিস। সিকিডি হচ্ছে যে ক্রনিক কিডনি ডিজিজ। আমরা সেই সময় একটা রোগীকে সিকিডি বলে
ডিক্লেয়ার করি, যে সময় দেখা যায় যে একজন মানুষের সেরাম ক্রিটিনাইন জি 3 মাসের বেশি, আচ্ছা এবং আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে তার আলট্রাসোনোগ্রামে দেখি যে তার কিডনির সাইজ ছোট হয়ে গেছে, তার কর্টেক্সের ইকোজেনিসিটি বেড়ে গেছে, কর্টেক্স মেডুলার পার্টগুলো আলাদা আলাদাভাবে ডিফারেন্সিয়েশন করা যায় না, অন্য অন্য সিকিউরিটির মার্কারগুলো আছে সেগুলো করি, তার রক্তশূন্যতা আছে সেগুলো দেখি, এবং যদি ধারণা করতে পারি বা বুঝতে পারি যে চিকিৎসা করে এই ক্রিটিনিনকে আর কোনোভাবে পুনরায় স্বাভাবিক লেভেলে নিয়ে আসা সম্ভব না, তখন তাদেরকে সিকিউরিটি হিসেবে ডিক্লেয়ার করা হয়। ঠিক আছে, এখানে একটা ইন্টারেস্টিং তথ্য হলো, কিছু মানুষ আছে যারা অ্যাথলেট, যারা তাদের মাংসপেশি বৃদ্ধির জন্য ক্রিটিনিন খায়, তাদের কিন্তু ক্রিটিনিন বেশি থাকে সারা বছরই, তাদের কিন্তু সিকিউরিটি রোগী বলা যায় না, হয় না, কারণ এই ক্রিটিনিন বাড়লে তার শরীরের উপর কোনো ইফেক্ট পড়ে না। আচ্ছা তার মানে কিডনির শুধু ক্রিটিনিন বাড়লেই হবে না, সেই ক্রিটিনিন বাড়ার কারণে তার কিডনির দুর্বলতা এগুলো স্পষ্ট হতে হবে, তারপর তার শারীরিক যে প্রভাব সেগুলো স্পষ্ট হবে, এগুলো বুঝলে তাকে বলা থাকে সিকিউরিটি রোগ। এখন এই সিকিউরিটি রোগ যদি হয় থাকে, এর 5টা ধাপ আছে, স্টেজ 1, 2, 3, 4 এবং 5। জি এইটার 1 থেকে 3 পর্যন্ত টোটালি হচ্ছে আপনার হলো মেডিসিন ওষুধ, জি এখানে কোনো ধরনের অন্য কোনো সিস্টেম নেই। জি তবে ওষুধগুলো হচ্ছে, যেহেতু এই কিডনিটা ইরিভার্সিবল, চিকিৎসা করে পুনরায় ভালো হবে না, জি সুতরাং ডায়াবেটিসের মতো, প্রেশারের মতো তাকে নিয়মিত ওষুধ সেবন করতে হবে, তাকে নির্দিষ্ট যে ডায়েটারি চার্ট আছে সে চার্ট মেনটেন করতে হবে, এর সাথে তাকে নিয়মিতভাবে ফলো আপ করে দেখতে হবে যে তার কী কন্ডিশনে আছে। স্টেজ 4-এ যখন চলে যাবে জি তখন ওষুধের চিকিৎসা হবে। স্টেজ 5-এর একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত ইজিএফআর 10-এর উপর থাকা পর্যন্ত আমরা মোটামুটিভাবে ওষুধ দিয়ে চিকিৎসা চালাতে আচ্ছা চাই। সহজ করে যদি বলতে চাই যে কোন কোন কিডনি রোগ চিকিৎসায় সুস্থ হয়? আচ্ছা, এইটা সিকিউরিটিটা বলে দেই। জি তাহলে সিকিউরিটির 3টা অপশন আছে মূলত। একটা ওষুধের চিকিৎসা, ওষুধের চিকিৎসা যদি চিকিৎসা করে সম্ভব না হয় তখন আমাদের শেষ পর্যায়ে চলে গেলে ডায়ালিসিস করতে হয়। ডায়ালিসিস ও রক্তের ডায়ালিসিস আছে, পেটের ডায়ালিসিস আছে, জি। যে কোনো একটি নিলেই হবে। আর এগুলো হচ্ছে ভালো হলো কিডনি প্রতিস্থাপন। আচ্ছা এর বাইরে যে আপনার কিডনি রোগ যেগুলো ভালো হয়, যেমন একেআই, অ্যাকুট কিডনি ইনজুরি, একজন পেশেন্টের হঠাৎ করে ক্রিয়েটিনিন 18-20 হয়ে গেল, এটা কিন্তু রিভার্স করে যাবে, ভালো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, রেনাল স্টোন আছে, গোলমেরুলার নেফ্রাইটিসগুলো আছে, জি ভাস্কুলাইটিসগুলো আছে, এগুলো তো ভালো হয়ে যায়। আচ্ছা কিডনির যে সিকেডির ক্ষেত্রে আপনি ডায়ালাইসিসের কথা বলছিলেন এবং অনেক জনশ্রুতি আছে যে ডায়ালাইসিস যদি কাউকে একবার করা হয় তারপরে আর আসলে বাঁচানো সম্ভব হয় না কিংবা তাকে বাঁচানো যায় না, এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত? এইটা একটা মিথ। আচ্ছা প্রথম কথা, ডায়ালিসিস আমরা কাদেরকে দিই? দেখেন, আমাদের শরীরে যত ধরনের বর্জ্য পদার্থ হয়, মানে একটা জিনিস চলতে গেলে কিন্তু বর্জ্য পদার্থ উৎপাদন হয়, বের হয়। যেমন ধরেন আপনি একটা শার্টের পিস কিনবেন, প্যান্টের পিস কিনবেন, সেটা কাটলে তারপরে কিন্তু আপনার শার্ট হবে, প্যান্ট হবে। জি কাটলে কিন্তু অবশ্যই ওই কাপড় থেকে কিছু উচ্ছিষ্ট বের হবে, যেটা আপনাকে ফেলে দিতে হবে। জি আমরা শরীরে যে খাবারগুলো খাই, শরীর তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে পরিচালনা করার জন্য এগুলোকে মেটাবলিজম করে। এই মেটাবলিজম করার ফলে বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থগুলো শরীর উৎপাদন হয়। ক্রিয়েটিনিন, ইউরিয়া সহ প্রায় 40-এর বেশি, 50-এর কাছাকাছি ধরনের বর্জ্য পদার্থ শরীর উৎপাদন হয়। জি এইগুলো বের হয়ে যাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে প্রস্রাবের রাস্তা। আচ্ছা প্রস্রাবের রাস্তা দিয়ে অধিকাংশ ক্ষেত্রে এই সমস্ত বর্জ্যগুলো বের হয়ে যায়। জি তাহলে কোনো মানুষের এই প্রস্রাবের রাস্তাটা যদি অকেজে হয়ে যায়, এটা যদি কর্মক্ষম না থেকে এটা যদি অক্ষম হয়ে যায়, তাহলে মানুষের বর্জ্য পদার্থগুলো বের হওয়ার তো আর কোনো রাস্তা নাই থাকে না। তো যখন আমরা দেখি যে একজন মানুষের প্রস্রাবের রাস্তা দিয়ে যা বের হচ্ছে, কিডনির রোগ থাকলেও সেটি পর্যাপ্ত এবং তাতে তার শরীরের উপর বড় ধরনের কোনো ইফেক্ট পড়ে না, ততক্ষণ পর্যন্ত আমরা ওষুধে চলি। জি কিন্তু যখন দেখি যে না, কোনোভাবেই আর বের হচ্ছে না, তখন আপনি আমাকে বলেন যে এটার বাইপাস কোনো অপশন ছাড়া, রাস্তা বের করা ছাড়া না কীভাবে আমরা এই বর্জ্য পদার্থগুলো এবং শরীরে যে অতিরিক্ত পানি জমে যায় এগুলো বের করব? অপশন নাই, অপশন নেই। তখন হচ্ছে শরীরের সাথে আর একটা কানেক্টর, একটা পথ খোলা হয়। জি সেটা হচ্ছে কোনো ক্যাথেটার করা হোক, সেটা কোনো ফিস্টুলা করা হোক, যার সাথে ডায়ালিসিস মেশিনের একটা কানেক্ট করে জি ওই কানেক্টে দিয়ে ওই প্রস্রাবগুলো এবং সাথে বর্জ্য পদার্থগুলো বের করে নিয়ে আসা হয়। কারণ তার কিডনি প্রকৃতিগতভাবে নষ্ট। বলা যেতে পারে যে একজন মানুষের যখন দুটো কিডনি মরে যায় কিন্তু তিনি জীবিত থাকে, তখন আমরা তাকে বলি যে ইউ শুড গো ফর ডায়ালাইসিস। এখন সে যে ডায়ালিসিস না নেয়, যার দুটো কিডনি নষ্ট এবং সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্গ, এই যদি পুরোপুরিভাবে কাজ করতে সক্ষম না হয়, তাহলে ডায়ালিসিস ছাড়া কোন পদ্ধতিতে তার ময়লাগুলো বের হবে এবং কোন পদ্ধতিতে সে ভালো থাকবে?
ডেফিনেটলি ডায়ালিসিস একজন মানুষের জন্য হচ্ছে আশীর্বাদ স্বরূপ, এবং ডায়ালিসিস যতদিন ছিল না কিডনি রোগীর আয়ুও ছিল না ততদিন পর্যন্ত। ডায়ালিসিসে মানুষকে কর্মক্ষম রাখে এবং সচল রাখে, পৃথিবীতে তাকে বাঁচিয়ে রাখে। একজন মানুষের মৃত 2টা কিডনি, অথচ তিনি সুস্থ থাকেন পৃথিবীতে শুধু ডায়ালিসিসের জন্য। আচ্ছা, আমরা একদম প্রায় শেষের দিকে চলে এসেছি। যদি বলতে হয় যে মানুষের কিডনি সুস্থ রাখতে আসলে জীবনযাপন কেমন হওয়া উচিত? কিডনি সুস্থ রাখার জন্য মোটামুটিভাবে মোটা দাগে কয়েকটি কথা। জি। প্রথম কথা হচ্ছে, আপনার যদি কোনো রোগ না থাকে, আপনি অবশ্যই প্রথমে পরীক্ষা করে দেখবেন যে আপনার শরীরের মধ্যে সুপ্ত কোনো কিডনি রোগ আছে কিনা। আচ্ছা, 1 নম্বর। 2 নম্বর, যদি কোনো ধরনের কোমরবিডিটি, ডায়াবেটিস, প্রেশার থাকে, তাহলে তো অবশ্যই আপনি নিয়মিতভাবে এটা চেক আপ করে দেখবেন, কারণ ইহা নিয়মিতভাবে আপনার কিডনির কোনো না কোনো কিছু না কিছু ক্ষতি করে থাকে। 3 নম্বর হচ্ছে, কিডনির জন্য ক্ষতিকারক যে খাবার দাবারগুলো আছে সেগুলো এড়িয়ে চলা উচিত। পর্যাপ্ত ঘুমের সুযোগ থাকা উচিত। পাশাপাশি হলো তার ফিজিক্যালি অ্যাক্টিভ থাকা উচিত। পর্যাপ্ত পানি পান করা উচিত। আচ্ছা, আমরা একদম যদি অনেকগুলোই প্রশ্ন থাকে কিংবা অনেকগুলো জনশ্রুতি থাকে, সেক্ষেত্রে বেশ একটি প্রচলিত আছে যে কিডনির ক্ষেত্রে বেশি করে তেঁতুল কিংবা লেবু খেলে কিডনির পাথর গলে যায়, এমন কোনো ইহা আংশিক সত্য। তেঁতুলের উপর কিডনি পাথরের কোনো ধরনের কোনো রোল নেই। আচ্ছা, লেবুর কিছুটা আছে, কারণ লেবু সাইট্রাস ফল। যে কোনো সাইট্রাস ফলই কিডনির পাথর ভাঙতে সক্ষম কিছু না কিছু পরিমাণ। লেবু আছে, কমলা আছে, এগুলো করে কি সাইট্রাস থাকে, সাইট্রাস ফলগুলোতে থেকে সাইট্রেট থাকে, তাহলে ক্যালসিয়াম অক্সালেজ ফসফেট যেগুলো থাকে এগুলোকে ভাঙতে পারে। যেগুলো পাথর মানে কি, ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম অক্সালেট, ক্যালসিয়াম কার্বনেট, এই জাতীয় মিশ্রণ। তখন এই সাইট্রাস ফলগুলো কি করতে পারে, এই সাইট্রেটগুলো এগুলোকে ভাঙতে পারে। ভাঙলে কিডনি পাথরের বের হওয়ার জন্য বা পাথর জমা না হওয়ার জন্য একটা কারণ বলে বিবেচিত। তবে ইহা একমাত্র পথ নয়, ইহা সতর্কতামূলক এবং ইহা একটি দ্বিতীয় সারির চিকিৎসা। আচ্ছা, এটা মেইন স্ট্রিম কোনো ট্রিটমেন্ট না। কোমর এবং পিঠে ব্যথা মানেই কি কিডনি সমস্যা কিনা? অবশ্যই না। কোমরের পিঠে অনেকগুলো অঙ্গ থাকে, এর মধ্যে হচ্ছে আপনার কিডনি একটা, এবং কিডনি থাকে সবার ভিতরে। এর বাইরে চামড়া আছে, চামড়ার নিচে সাবকিউটেনিয়াস ফ্যাট আছে, তার নিচে মাংসপেশি আছে, তার সাথে বিভিন্ন মাংসপেশির টেন্ডন জড়িত, পাঁজরের হাড় আছে, কোমরের হাড় আছে, খাদ্যনালীর অংশ আছে, পেটের যে পর্দা পেরিটোনিয়াম সেগুলো আছে, তার ভিতরে অন্য অঙ্গ প্রত্যঙ্গ আছে, এর পিছনে রেট্রোপেরিটোনিয়ালে আমার কিডনি আছে। সুতরাং এইখানে ব্যথা হলেই যে শুধুমাত্র কিডনির সমস্যা, অন্য সবার ভালো এরকম মনে করার কোনো ধরনের কোনো সুযোগ নেই। ডাব বা কলার রস কিডনি রোগের জন্য কি ভালো? হ্যাঁ, ডাব এবং কলা না, শুধু এর মধ্যে ড্রাগন ফল আছে, খেজুর আছে, যেগুলোতে পটাশিয়াম মাত্রা অত্যধিক বেশি। বিশেষ করে খেজুর তো ডায়াবেটিসও অনেক বেশি বাড়ায় দেয়। সেক্ষেত্রে যার ডায়াবেটিস আছে, কিডনির সমস্যা আছে, তাদের ক্ষেত্রে শুধু এইগুলো না, পটাশিয়াম সমৃদ্ধ যে ফলগুলো আছে সেগুলো অ্যাভয়েড করা উচিত। যদি তিনি সিকিডনি রোগে আক্রান্ত হয় এবং তার স্টেজ হয় 3B থেকে 5 পর্যন্ত। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে বদ্যিবাড়িতে আসার জন্য এবং আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনার প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা সময় টেলিভিশনের, এবং বদ্যিবাড়িতে আসতে পেরে নিজেকে ধন্য বলে মনে হলো। আজকে যদি কোনো ধরনের উপকার হয়ে থাকে, তাহলে আশা করি দর্শক মণ্ডলীর ভবিষ্যৎ জীবনে সেটা পাথর হিসেবে কাজ করবে, এবং এতটুকু করলে যথেষ্ট। বদ্যিবাড়ির সকল দর্শক মণ্ডলীর জন্য শুভেচ্ছা ও সুস্বাস্থ্য কামনা করি। আবার অসংখ্য ধন্যবাদ। দর্শক, কথা হচ্ছে কিডনির রোগ নিয়ে এবং কিডনির নানা দিক নিয়ে। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন সময়ের।